Hello everyone, welcome to my channel School of Literature. আজ আবারও আপনাদের সামনে WBSSC গ্রুপ সি ইংলিশের পোর্শনের কিছু প্রিপারেশনের জন্য হাজির হয়েছি। আমরা জানি 2025-এ গ্রুপ সি ইংলিশ অর্থাৎ ক্লার্কশিপের এক্সামিনেশন হতে চলেছে এবং ইংলিশে টোটাল 15 মার্কস থাকে। আমরা চেষ্টা করব যেন 15তে 15 আপনারা এই চ্যানেল থেকে অ্যাচিভ করতে পারেন। সো শুরু করি, প্রতিদিন অল্প অল্প করে যেন আমরা প্রিপারেশন করতে পারি। ফার্স্ট কিছু দেখে নেব ফ্রেজাল ভার্বস। ওকে, বিকজ এর আগে এক্সামিনেশনে ফ্রেজাল ভার্ব থেকে কোয়েশ্চেন্স এসেছিল। সো আমরা ফার্স্ট কিছু ফ্রেজাল ভার্ব দেখে নেব কল অ্যাট। কল অ্যাট ফ্রেজাল ভার্বের মানে হচ্ছে দুটো মানে দেখতে পাচ্ছি আমরা এখানে। একটা হচ্ছে ভিজিট করা, কোনো একটা জায়গায় যাওয়া, ভিজিট করা, কারো বাড়ি ঘুরতে যাওয়া এক্সেট্রা, সেটা হচ্ছে কল অ্যাট একটা হলো। সেকেন্ড আর একটা মানে হচ্ছে সেটা হচ্ছে কোনো একটা জায়গায় যাচ্ছি, রাস্তায় হয়তো কোনো জায়গাতে স্টপ হলাম ক্ষণিকক্ষণের জন্য, সেটা হচ্ছে আবার কল অ্যাট, অর্থাৎ সংক্ষিপ্তভাবে থামা বা কিছুক্ষণের জন্য থামা, স্টপ ফর সাম টাইম। ওকে, এক্সাম্পল দেখে নেব। এক্সাম্পল হচ্ছে আই শ্যাল ভিজিট ইয়োর হাউস সুন। খুব দ্রুতই আমি আপনার বাড়ি ভিজিট করব। এই যে ভিজিট করলাম, এই ভিজিটটা হয়ে যাচ্ছে কি কল অ্যাট। ওকে, এই ভিজিটটা হচ্ছে কল অ্যাট। নেক্সট আবার কল অ্যাটের এক্সাম্পল পেয়েছিলাম আমরা, যে কিছুক্ষণের জন্য থামা, যেমন উই শ্যাল কল অ্যাট, আমরা কল অ্যাট করব। ইট মিনস আমরা এখানে থামবো। কোথায়? শিলিগুড়িতে আমরা থামবো। অন দ্য ওয়ে টু দার্জিলিং, দার্জিলিং যাওয়ার পথে। অর্থাৎ কেউ কলকাতা থেকে যখন দার্জিলিং যাচ্ছে, সে বলছে আমরা দার্জিলিং যাওয়ার পথে শিলিগুড়িতে আমরা ক্ষণিকক্ষণের জন্য কল অ্যাট করব। এখানে কল অ্যাট করা হচ্ছে স্টপেজ নেওয়া, থামা কিছুক্ষণের জন্য। ওকে, সো কল অ্যাটের আমরা দুটো মিনিং পেলাম। নেক্সট কল ইন। কল ইন মানে হলো বাংলায় ডেকে পাঠানো, কাউকে ডেকে পাঠানো। সেন্ড ফর, কল ইনের জন্য আরেকটা ফ্রেজাল ভার্ব হচ্ছে সেন্ড ফর। দেখে নেব এক্সাম্পল আমরা। বলছে প্লিজ কল ইন আ ডক্টর, দয়া করে একটা ডক্টরকে কল ইন করুন। কল ইন করা মানে হচ্ছে এখানে ডেকে পাঠানো, ফোন করা নয় কিন্তু, যে ফোন করুন। আপনি যেভাবে হোক না কেন ডাকতে পারেন, কাউকে দিয়ে ডেকে পাঠালেন, কাউকে বললেন যে গিয়ে নিয়ে আসো। সো কল ইনের এক্স্যাক্ট মিনিং হলো কি ডেকে পাঠানো। ওকে, এর আরেকটা ফ্রেজাল ভার্ব হচ্ছে সেন্ড ফর, SEND, সেন্ড FOR ফর। দুটোর মানে হচ্ছে কি সেম, কল ইন অ্যান্ড সেন্ড ফর। নেক্সট হচ্ছে ক্যারি অন। ক্যারি অন মানে হচ্ছে কন্টিনিউ করা বা চালিয়ে যাওয়া। এক্সাম্পল দেখে নেব। হি ক্যারিড অন, এখানে ক্যারি অনটাকে আমরা পাস্টে করেছি, শুধু ক্যারি থেকে ক্যারিড করেছি, তো সেম মিনিং। হি ক্যারিড অন, সে চালিয়ে গেল হিজ ফাদার্স বিজনেস, তার বাবার ব্যবসা, অর্থাৎ সে তার বাবার ব্যবসাটাকে কন্টিনিউ করলো বা চালিয়ে গেল। এখানে ক্যারি অনের মানে কি হলো? কন্টিনিউ। আপনাদেরকে এক্সামিনেশনে কী দেবে? হি ক্যারি অন থেকে কন্টিনিউ করে দিল এবং আপনাকে বলে দিল যে কন্টিনিউ এর আন্ডারে এটা আন্ডারলাইন করে দিল বা বোল্ড করে দিল, এবং আপনাদেরকে বলা হবে যে সেটার পরিবর্তে ফ্রেজাল ভার্ব ব্যবহার করুন। সো আপনাদেরকে কন্টিনিউ এর পরিবর্তে ক্যারি অনটা ব্যবহার করতে হবে, বা আরও অন্যরকমভাবে কোয়েশ্চেন্স করতে পারে। আমরা এখানে এইভাবে জাস্ট দেখাচ্ছি যে ক্যারি অন মানে কন্টিনিউ, তার এক্সাম্পল। পুরো কনসেপ্টটা আপনাদের মাথায় থাকতে গেলে পরীক্ষায় যেভাবে কোয়েশ্চেন্স দেখে না কেন আনসারটা আপনারা সঠিকভাবে করে আসতে পারবেন। নেক্সট কাস্ট অ্যাসাইড অথবা কাস্ট অ্যাওয়ে, এ দুটোরই মানে হচ্ছে রিজেক্ট করে দেওয়া বা পরিত্যাগ করা। ঠিক আছে, কাস্ট অ্যাসাইড, কাস্ট অ্যাওয়ে, দুটোর মানে সেম। এক্সাম্পল দেখে নেব। The manager cast aside অথবা cast away,
দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ ম্যানেজার অ্যাপ্লিকেশানটিকে কী করলো, কাস্ট অ্যাসাইড করলো অথবা কাস্ট অ্যাওয়ে করলো। দুটোর মানে সেম, কাস্ট অ্যাসাইড মানেও রিজেক্ট করা অথবা কাস্ট অ্যাওয়ে মানে হচ্ছে রিজেক্ট করা। ম্যানেজার অ্যাপ্লিকেশানটিকে রিজেক্ট করলো, সেটা এখানে বলা হয়েছে। বাট আমরা রিজেক্টের পরিবর্তে ফ্রেজাল ভার্ব ইউজ করলাম, কাস্ট অ্যাওয়ে অথবা কাস্ট অ্যাসাইড। নেক্সট, কাম অ্যাক্রোশ। কাম অ্যাক্রোচের মানে হলো দেখা হওয়া আনএক্সপেক্টেডলি, অর্থাৎ আপনি ভাবেননি যে কারোর সাথে আপনার দেখা হবে, হঠাৎ করে দেখা হয়ে গেল, হঠাৎ করে দেখা হয়ে যাওয়া, সেটা হচ্ছে কাম অ্যাক্রোশ। যেমন এক্সাম্পল আরও ক্লিয়ার হয়ে যাবে, আই কেম অ্যাক্রোশ, এখানে কেম অ্যাক্রোশটা আমি পাস্ট করেছি, কাম অ্যাক্রোশটাই সেম জিনিস। সো আই কেম অ্যাক্রোশ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল অন দ্য ওয়ে, রাস্তায়, তারা রাস্তায় যাচ্ছিলাম, আমার বন্ধুর সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল, আমি কখনো ভাবিনি যে দেখা হয়ে যাবে, সেই সিচুয়েশানটাকে বলা হচ্ছে কাম অ্যাক্রোশ করা। ঠিক আছে, নেক্সট, কালেকটিভ নাউন্স। আমরা 5টা ফ্রেজাল ভার্ব দেখলাম। এখানে আমরা প্রতিদিন অল্প অল্প করে কিছু কিছু ভোকাবুলারি অথবা গ্রামার এভাবে দিচ্ছি, যাতে আপনাদের অসুবিধা না হোক, লোড না হোক, সুবিধা হোক, যেন প্রতিদিন অল্প অল্প করে পড়ে এখান থেকে শিখে সেটাকে ডাইজেস্ট করতে পারেন, মেমোরিতে রাখতে পারেন। তা না হলে একাধিক নোটস আমি সাপ্লাই করে দিতে পারবো, সেটা আপনাদের জন্য হয়তো লোড হয়ে যেতে পারে, চাপ হতে পারে বলে আমি অল্প অল্প করে দিচ্ছি। সো কালেকটিভ নাউন্স, কিছু কালেকটিভ নাউন্স আমরা দেখে নেব। কালেকটিভ নাউন্সের মানে কি সেটা আমরা এর আগে ভিডিওতে বলেছি, আপনারা সে ভিডিওকে দেখতে পারেন। সো কালেকটিভ নাউন্স হচ্ছে কি, যে ফ্লাইস, এখানে যেমন ফ্লাই আছে, মাছি, এবার একটা মাছিকে আমরা ফ্লাই বলি, দুটো মাছিকে ফ্লাইস বলবো, তিনটে মাছিকে ফ্লাইস বলবো। আবার যখন একাধিক মাছি আছে, আমরা ওই মাছির গ্রুপটিকে, ফ্লাইসের গ্রুপটিকে আমরা একসাথে কি বলবো, সেটা হচ্ছে ক্লাউড বলবো, এ ক্লাউড অফ ফ্লাইস। এমনিতে ক্লাউড মানে আমরা ডিকশনারি করতে গেলে পেয়ে যাব মেঘ, বাট এখানে ক্লাউডের মানে মেঘ নয়, এটা গ্রুপ সেন্সে ব্যবহার হচ্ছে। এ ক্লাউড অফ ফ্লাইস মানে হচ্ছে মাছিদের দল। এখানে ক্লাউডের মানে আমরা বাংলায় দল বলতে পারি, যে দল। মনে রাখতে হবে কি, যে ফ্লাইজের ক্ষেত্রে ক্লাউড ব্যবহার হয় কালেকটিভ নাউন হিসেবে। আপনাদেরকে এক্সামিনেশনে এইভাবে দেবে যে ফ্লাইজের ক্ষেত্রে কোন কালেকটিভ নাউনটি ব্যবহার হবে, আনসার হচ্ছে ক্লাউড। সিমিলারলি আরও এক্সাম্পল দেখে নেব, সেটা হচ্ছে গার্লস অথবা লেডিস। একাধিক গার্লস অথবা একাধিক লেডিসকে যদি আমরা একসাথে দাঁড় করিয়ে দিই এবং সেই গ্রুপকে আমরা কি বলবো, মেয়েদের দল বলবো বাংলায়, ইংলিশে যদি বলি তাহলে গ্রুপ অফ লেডিস বলবো বা গ্রুপ অফ গার্লস বলবো আমরা নর্মালি, বাট সেটা কিন্তু ভুল। মেয়েদের দলকে বা লেডিসের দলকে বলা হয় বেভি, বেভি অফ গার্লস, বেভি অফ লেডিস। ঠিক আছে না? সো আমরা এখন থেকে নতুন একটা ওয়ার্ড পেলাম, বেভি। এতদিন আমরা হয়তো গ্রুপ অফ গার্লস বা গ্রুপ অফ লেডিস বলে দিচ্ছিলাম। সো বেভি অফ গার্লস অথবা বেভি অফ লেডিস, এটা হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট। নেক্সট দেখে নেব, খুব পরিচিত ওয়ার্ড আমরা, জাজ অথবা বিশপ। বিশপ হচ্ছে আপনার ওই খ্রিস্টানদের ধর্মীয় কিছু ব্যক্তি যারা আছে তাদেরকে বিশপ বলা হয়। সো বিশপ অথবা জাজ, জাজ আমরা জানি বিচারক, এদের গ্রুপকে বলা হয় বেঞ্চ। এটা আমরা বেঞ্চ অফ জাজ এই শব্দটার সাথে আমরা প্রায় পরিচিত। যখন কোনো জাজমেন্ট দেওয়া হয়, জাজেরা যখন একাধিক 4টা 5টা বা 3টে জাজ একসাথে মিলে যখন একটা ডিসিশন নেই, তখন আমরা সেটা বলা হয় বেঞ্চ অফ জাজ। সো বেঞ্চ অফ জাজেস যখন আমরা বলি, ইট মিনস হচ্ছে গ্রুপ অফ জাজেস। এটা এরকম নয় যে ওই 5জন জাজ একটা বেঞ্চে বসে ডিসিশন শোনাচ্ছিল তাই জন্য বেঞ্চ অফ জাজ বলা হলো। এটা জাস্ট ওই গ্রুপ অফ জাজদের কালেকটিভলি তারা আলোচনা করে যখন একটা ডিসিশান দিল, সে একটা ডিসিশানটা একজনের কাছ থেকে নয় বরং 5 জনের পক্ষ থেকে আসলো, তাই জন্য আমরা এটাকে বলবো যে ডিসিশানটা বেঞ্চ অফ 5 জাজেস, বেঞ্চ অফ 6 জাজেস, এইভাবে আমরা বলে থাকি। সো জাজদের গ্রুপকে বলা হয় বেঞ্চ। সিমিলারলি বিশপদের গ্রুপকে বলা হয় বেঞ্চ। আশা করি মনে থাকবে বিষয়টি। নেক্সট, লিডার্স। লিডার্স মানে হচ্ছে নেতা, আমরা ভালোভাবে জানি, খুব ইন্টারেস্টিং ওয়ার্ড। নেতাদের গ্রুপকে একসাথে বলা হয় কংগ্রেস। সো কংগ্রেস অফ লিডার্স। এমনিতে কংগ্রেসের যেটা মানে আছে, রাহুল গান্ধী যেটা দল কংগ্রেস পার্টি, সেটা আলাদা, সেটা কংগ্রেস একটা পার্টির নাম।
বাট এখন যদি বিজেপি পার্টিরই যদি কোনো লিডার্স থাকে, 5 জন লিডার্স, এই 5 জন লিডার্সকে আমরা একসাথে বলতে পারি যে লিডার্স অফ কংগ্রেস অফ লিডার্স। কংগ্রেস মানে এখানে কিন্তু হয়ে গেল দল, এটা ডিকশনারি মানে অনুযায়ী দল, পার্টিগত দিক থেকে মিনিং আলাদা, সেই দলটা বিজেপি, টিএমসি, কংগ্রেস যারই হোক না কেন। সো কনফিউজ যেন আপনারা না হন, কংগ্রেসের মানে এখানে শুধুমাত্র দল সেন্সে ব্যবহার করা হচ্ছে, গ্রুপ সেন্সে ব্যবহার করা হচ্ছে। একাধিক গ্রুপের একাধিক নেতা আছে, সেই নেতাগুলো যে গ্রুপ বা যে পার্টিরই হোক না কেন, নেতা যেহেতু 5 জন আছে বা একাধিক আছে, তাদের একসাথে আমরা বলতে পারি এ কংগ্রেস অফ লিডার্স। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে এবং মনে থাকার কথা, বিকজ লিডার সাথে কংগ্রেসের একটা নেতা বা পার্টি রিলেটেড কানেকশান, সো এটা মনে থাকার কথা পরীক্ষার করে। নেক্সট আমরা দেখে নেব মিনিস্টার্স, সেম একই রকম ক্যাটাগরি মিনিস্টার্স, বাট মিনিস্টারদের ক্ষেত্রে আমরা কনফিউশন হতে পারে যে আমরা মিনিস্টারের ক্ষেত্রে হয়তো কংগ্রেস করে চলে আসতে পারি। এখানে আমরা মনে রাখবো মিনিস্টারের ক্ষেত্রে কাউন্সিল ব্যবহার হয়। সো কাউন্সিল অফ মিনিস্টার্স, একাধিক মিনিস্টার্সকে একসাথে বলা হয়, গ্রুপটাকে কাউন্সিল বলা হয়। ওকে, নেক্সট আমরা দেখে নেব ফিক্স প্রিপোজিশন থেকে অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট মানে হচ্ছে অনুপস্থিতি। নর্মালি আমরা কি বলবো যে সে ক্লাসে আছে, সো আনসার আসবে হি ইজ ইন দ্য ক্লাস। বলি যদি সে ক্লাসে নেই, তাহলে আমরা বলবো হি ইজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, এটা বলে দেবো। বাট এখানে ফিক্স প্রিপোজিশনে আমাদেরকে বলা হচ্ছে যে অ্যাবসেন্টের পরে ইন নয়, ফ্রম হবে অলওয়েজ। এটাই হচ্ছে ফিক্স প্রিপোজিশনের কাজ, যে পার্টিকুলার কিছু ওয়ার্ডের ক্ষেত্রে একটা ফিক্সড বা পার্টিকুলার প্রিপোজিশনই ব্যবহার হবে। নর্মালি আমরা যে মানে বের করি বাংলায়, সেটা কিন্তু ব্যবহার হবে না। তাই এখানে কি হওয়া উচিত ছিল, ইন দ্য ক্লাস নয়, এটা হবে শি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, সে ক্লাস থেকে অ্যাবসেন্ট। আমরা বাংলায় বলে থাকি যে সে ক্লাসে অ্যাবসেন্ট, হি ইজ বা শি ইজ অ্যাবসেন্ট ইন হার ক্লাস বা ইন হিজ ক্লাস হতো, বাট এখানে ইন না হয়ে ফ্রম হলো। মনে থাকবে আশা করি যে অ্যাবসেন্টের পর অলওয়েজ ফ্রম হয়। যেমন কোনো ব্যক্তি মিটিংয়ে অ্যাবসেন্ট আছে, সো কী বলবো, দ্য পারসন ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, নট অ্যাবসেন্ট ইন দ্য মিটিং। ওকে, সো অ্যাবসেন্টের পরে অলওয়েজ ফ্রম হয়। নেক্সট অ্যাবসর্ভড। অ্যাবসর্ভড মানে হচ্ছে নিমগ্ন বা কোনো একটা কাজের মধ্যে নিজেকে একবারে মাতিয়ে দেওয়া, কাজের মধ্যে নিজেকে ঢুকিয়ে দিয়েছি, ভুলে গেছি সমস্ত কিছু, পাগল হয়ে গেছি কাজের মধ্যে, সেটাকে বলা হয় অ্যাবসর্ভড হওয়া। সে কাজে হতে পারে বা যে কোনো ক্ষেত্রে হতে পারে। এক্সাম্পল দেখে নেব, হি ইজ অ্যাবসর্ভড, সে মগ্ন হয়ে গেছে, পাগল হয়ে গেছে ইন পেন্টিংয়ে। এবার কেউ পড়াশোনাতে একেবারে পুরো ঢুকে গেছে, তার আর কোনো কিছু খেয়াল নেই, শুধু পড়াশোনার মধ্যেই আছে, তাহলে আমরা বলতে পারি যে হি ইজ অ্যাবসর্ভড ইন স্টাডিং। সো এখানে অ্যাবসর্ভডের মানে পেয়ে গেলাম, অ্যাবসর্ভ থেকে আমরা প্রিপোজিশন পেয়ে যাচ্ছি ইন। নেক্সট হচ্ছে অ্যাক্সেস। কম্পিউটার অথবা মোবাইলের ক্ষেত্রে এই ওয়ার্ডটা আমরা দেখতে পাবো, অ্যাক্সেস চাই। অ্যাক্সেসের মানেটা কি? অ্যাক্সেসের মানে হচ্ছে প্রবেশ অধিকার, কোনো একটা জায়গাতে প্রবেশ করার অধিকারকে বলা হয় অ্যাক্সেস। অ্যাক্সেসের ক্ষেত্রে অলওয়েজ টু ব্যবহার হয়, দেখলাম আমরা অ্যাক্সেস টু হয়। এক্সাম্পল দেখে নেব, দে হ্যাভ অ্যাক্সেস টু হোয়াইট হাউস। ইট মিনস তাদের হোয়াইট হাউসে প্রবেশ করার অধিকার আছে। অ্যাক্সেসের ক্ষেত্রে ব্যবহার হলো টু। নেক্সট অ্যাড, যোগ করা, অ্যাড মানে, অ্যাডের ক্ষেত্রেও টু ব্যবহার হয়, অ্যাড টু। যেমন এক্সাম্পল হচ্ছে কাইন্ডলি, দয়া করে, অ্যাড দিস 5 to 6, এই 5টাকে 6-এর সাথে যুক্ত করুন। তাহলে 5কে 6-এর সাথে এখানে যুক্ত করতে বলা হচ্ছে, এটা হচ্ছে এক্সাম্পল। সো 5-এর সাথে 6 যুক্ত করতে গিয়ে আমরা টু ব্যবহার করলাম। যেমন আমরা বাংলায় বলছি যে এই 5-এর সাথে 6কে যুক্ত করেন, 5-এর সাথে, এমনিতে বাংলায় সাথে ইংরেজি মানে হচ্ছে উইথ। আমরা হয়তো নর্মাল সেন্সে বলে দিতে পারি প্লিজ অ্যাড দিস 5 with 6। যখনই আমরা অ্যাড দিস 5 with 6 বলে দিলাম, তখনই এটা হয়ে যাচ্ছে ভুল। বাট পরীক্ষার ঘরে যদি এটা না জানা থাকে যে অ্যাডের সাথে টু ব্যবহার হয়, বাংলা করতে গিয়ে আপনাকে মাথায় আসবে যে উইথটাই সঠিক, এবং অপশানে হয়তো উইথটা থাকবে, আপনি উইথটাকে টিক করে চলে আসবেন। এই জন্য এখানে শেখার দরকার যে অ্যাডের সাথে উইথ হয় না, অ্যাডের সাথে টু হয়।
সো এক্সাম্পল হিসাবে বুঝিয়ে দিলাম যে প্লিজ অ্যাড দিস 5 to 6, 5-এর সাথে 6টাকে যুক্ত করুন। 2 এর মানে এখানে কিন্তু সাথে বা সঙ্গে এই সেন্সে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট, অল্টারনেটিভ। অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প বা অপশনাল, যে মানে একটা ছাড়া আরেকটা কিছু। সো অল্টারনেটিভের ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে টু। যেমন দিস কোয়েশ্চন ইজ অল্টারনেটিভ টু দ্যাট, এর মানে হলো এই প্রশ্নটি ওই প্রশ্নের অল্টারনেটিভ। এবার অল্টারনেটিভ প্রশ্নটির আমরা ব্যবহার করছি যেহেতু, তখনই আমাদের মাথায় চলে আসবে যে অফ হওয়া উচিত। দিস কোয়েশ্চেন ইজ অল্টারনেটিভ অফ দ্যাট, এটা আমাদের বাংলায় মানে করতে গিয়ে চলে আসবে, বাট অফ হচ্ছে অ্যাবসলিউটলি রং আনসার। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের হিসেবে অল্টারনেটিভের ক্ষেত্রে টু ব্যবহার হবে। সো দিস কোয়েশ্চেন ইজ অল্টারনেটিভ টু দ্যাট কোয়েশ্চেন বা টু দ্যাট, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট গ্রামার। বাংলায় ট্রান্সলেশন বা আমাদের কমন সেন্সে ভাবতে গিয়ে আমাদেরকে এখানে মনে হবে যে অল্টারনেটিভের পরে অফ ব্যবহার করি। এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে জেনে যেতে হবে। এটা আমার বলা নয়, এটাই হচ্ছে গ্রামাটিক্যাল রুলস, এবং এই জিনিসগুলোই পরীক্ষাতে আপনাদের টেস্ট করা হয়। যে মানুষ সাধারণত নর্মালি ট্রান্সলেশন করতে গিয়ে যেটা পেলো সেটাই অ্যান্সার করে চলে আসে। ট্রান্সলেশন করতে গিয়ে আমরা অফ পাচ্ছি, অফ অ্যান্সার করে চলে আসতাম, সেটা হয়ে যেত অ্যাবসলিউটলি রং। নেক্সট, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। ওয়ার্ড হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে হলো সক্রিয়। সিনোনিমস বা সমর্থক শব্দ হচ্ছে প্রম্পট অথবা এনার্গেটিক। অ্যান্টোনিমস বা অপোজিট হচ্ছে লেজি অথবা আইডল। নেক্সট দেখে নেব অ্যাফ্রেড। অ্যাফ্রেড মানে হচ্ছে ভীতু। ফিক্স প্রিপোজিশন করাতে গিয়ে আমরা অ্যাফ্রেডের সাথে যে প্রিপোজিশনটি পেয়েছিলাম ফিক্স প্রিপোজিশনে, সেটা আপনারা কমেন্টে জানাবেন যে অ্যাফ্রেডের সাথে কী হয়। অলরেডি করানো হয়ে গেছে ক্লাসে। সো অ্যাফ্রেড, অ্যাফ্রেড ভীতু। সিনোনিমস হচ্ছে ফেয়ারফুল অথবা টেরিফাইড। অ্যান্টোনিমস হচ্ছে বোল্ড, সাহসী অথবা হিরোইক। ওকে, আপনারা জানাবেন কমেন্টে যে অ্যাফ্রেডের সাথে ফিক্সড প্রিপোজিশন হিসাবে কী ব্যবহার হয়। অ্যারাইভ, অ্যারাইভ মানে হচ্ছে আসা বা পৌঁছানো। ওকে, সিনোনিমস হয়েছে রিচ, পৌঁছানো, কাম মানে আসা। অ্যান্টোনিমস হয়ে যাচ্ছে ডিপার্ট, ডিপার্ট মানে চলে যাওয়া, গো মানে যাওয়া, লিভ মানে ছেড়ে যাওয়া। নেক্সট হচ্ছে নাইস, নাইস মানে হচ্ছে সুন্দর। সুন্দরের সিনোনিমস হয়ে যাচ্ছে বিউটিফুল মানে সুন্দর, হ্যান্ডসাম মানে সুন্দর, ফেয়ার মানেও সুন্দর। বিউটিফুলটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়, হ্যান্ডসামটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয়। অর্থাৎ কোনো ছেলে যদি সুন্দর আছে তাহলে তাকে বলতে হবে যে হি ইজ এ হ্যান্ডসাম ম্যান বা বয়, বিউটিফুল বয় বললে হবে না। সিমিলারলি মেয়েদের ক্ষেত্রে বিউটিফুল কথাটা ব্যবহার হয়, যেমন শি বলে দিয়েছি এখানে, হি ইজ এ হ্যান্ডসাম বয়। আর মেয়েদের ক্ষেত্রে হবে শি ইজ এ বিউটিফুল গার্ল বা বিউটিফুল লেডি। হ্যান্ডসাম লেডি বলা ভুল। ওকে, অর্থাৎ বিউটিফুলের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বিউটিফুল, ছেলেদের ক্ষেত্রে হ্যান্ডসাম ব্যবহার হয়। বেশি বলে দিচ্ছি আশা করি, শর্ট ডিরেক্টলি বলছি। নাইসের ক্ষেত্রে অপোজিট হয়ে যাচ্ছে আগলি অথবা প্লেন। বিগিন, বিগিন মানে হলো শুরু করা, ঠিক আছে, শুরু বা আরম্ভ করা। সিনোনিমস দেখে নেব। স্টার্ট মানে শুরু করা, কমেন্স মানে হলো শুরু করা। অ্যান্টোনিমস হয়ে যাচ্ছে এন্ড, এন্ড মানে হচ্ছে শেষ করা, ফিনিশ মানে হচ্ছে শেষ করা বা কমপ্লিট করা। কমপ্লিট এখানে একটা আসতে পারে। সো এই ছিল আমাদের লাস্ট। আশা করি আপনাদের জন্য ভিডিওটি হেল্পফুল হয়েছে। এখানে প্রতিদিন সন্ধ্যে 7টার সময়, প্রতিদিন সন্ধ্যে 7টার সময় ভিডিও আপলোড করা হয়। যদি আপনাদের মনে হয় ভিডিওটি হেল্পফুল, তাহলে প্রতিদিন সন্ধ্যে 7টার সময় চ্যানেলে গিয়ে চেক করবেন ভিডিও আপলোড আছে কি না, এবং চ্যানেলে প্রতিদিন নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন। আশা করি সবাইকে পছন্দ হয়েছে ভিডিওটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।